কনকনে শীতে বিপর্যস্ত জনপদ, ১৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৮-এর ঘরে, বিপাকে খেটে খাওয়া মানুষ। শীতে যে কাজ কাম করতে সমস্যা হইতেছে। শীতের জন্য আমাদের সিএনজি যাত্রী জুতি রোডে না, আমাদের ইনকামও নাই, ঘর থেকে জমা দিতে মালিকরে। খুব ঠান্ডা, কাপড় বুড়ে মানুষ, খুব শীত, একটা কম্বলও পাম নাই। উত্তর পূর্বাঞ্চল মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিরোধে লিপ্ত রাজনৈতিক দলগুলো, গণতন্ত্র চর্চায় দরকার সহনশীলতা, বললেন মির্জা ফখরুল। ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই, মন্তব্য জামায়াত আমিরের। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কথার লড়াই, ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা বৈষম্য বিরোধীদের। রোডম্যাপ তৈরির কাজ শুরু, জানালেন উপাচার্য। উপসচিব পদে প্রশাসন ক্যাডারের কোটা থাকায় ক্ষোভ, বৈষম্য নিরসনের দাবি বাকি ২৫ ক্যাডারের কর্মকর্তাদের। পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে পদোন্নতি দাবি। এবং সবজি, আলু, পেঁয়াজের দামে স্বস্তি, মাছ মুরগির বাজার চড়া, চালের দর ঊর্ধ্বমুখী। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কা। রাজধানীতে জেঁকে বসেছে শীত। আজ নগরীতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা থাকবে আরও ৩-৪ দিন। এ মাসে আসছে একাধিক শৈত্যপ্রবাহ। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের বেশিরভাগই শিশু আর বয়স্ক। পৌষের হাড় কাঁপানো শীতের দাপট রাজধানী জুড়ে, সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা। জবুথবু জনজীবনে স্বস্তি ফেরাতে তাই তো খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। কেউ গায়ে জড়িয়েছেন চাদর, আবার কারো শরীরে একাধিক পোশাক। দিন পেরিয়ে রাত, তবু এ দৃশ্যের পরিবর্তন নেই, যার প্রভাব পড়েছে আয় রোজগারেও। শীতলে কাম করতে পারতেছি না, তারপরে শীতে আগুন ভাইতে আসি। খুব শীত বাবা, খুব ঠান্ডা, কাপড় বুড়ে মানুষ। শীত করতেছে ভাই, লাগে আগুনের কাছে হাত পাটর শেক দিতেছি, একটু গরম হলে ভাই গাড়ির জামু ভাই। শুক্রবার ছুটির দিনে রাজধানীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। দেখা মেলেনি সূর্যের। এতেই বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। দিনান্তে যাদের পান্তা ফুরোয়, তাদের অবস্থা আরও শোচনীয়। বৃষ্টি মধ্যে পড়েন কি ব্যাপার, কি বৃষ্টি নাকি যে না কুয়াশা পড়তেছে। ঠান্ডালে তো গাড়ি চালাতে না, প্রচুর ঠান্ডা ওরা। আবহাওয়া অফিসেও নেই সুখবর, জানিয়েছে এ অবস্থা থাকবে আরও ৩-৪ দিন। জানুয়ারিতে আসছে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ। সারা দেশে কোল্ডে কন্ডিশনটা বিরাজ করছে এবং কোল্ডের সঙ্গে সঙ্গে কিন্তু আমি যদি রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ কিছু অঞ্চলে কোল্ড ওয়েভও বিরাজ করছে। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে উষ্ণ কাপড়ের চাহিদা। রাজধানীর বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে ভিড় ক্রেতাদের। বিক্রেতাদের আশা, তাপমাত্রা কমতির দিকে থাকলে বেচা কেনা আরও জমবে। বছরের প্রথম দিন থেকেই ঘন কুয়াশা আর হিমবাতাস বাড়িয়েছে শীতের তীব্রতা। নেই সূর্যের তেজও। রাজধানীতে হঠাৎ করেই দিন রাতের তাপমাত্রা কমায় নগরবাসীর ভিড় উষ্ণ কাপড়ের দোকানগুলোতে। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বলছেন, ডিসেম্বরে শীতের কাপড়ের বিক্রি আশানুরূপ না হলেও কয়েকদিনের ব্যবধানে এখন তা ঊর্ধ্বমুখী। সাশ্রয় মূল্যের ভিতরে পাওয়া যায়, এই জন্য আমরা এখানে আসছি কেনাকাটার জন্য ফ্যামিলি নিয়ে। প্রচন্ড পরিমাণ শীত, মানে সিঙ্গেল ড্রেস পরলে সেটা কখনোই পসিবল হচ্ছে না। শৈত্যপ্রবাহের কারণে আপনার হাত মোজা, কানটুপি, মাফলার, ইনার, শীতের যত আইটেম আছে এগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হচ্ছে। ঠান্ডাটা বাড়ার পরে আমাদের কাস্টমারটা অনেক বাড়ছে, আর সাথে সাথে বেচা কেনাটা আগের তুলনায় কিছুটা বাড়তি। আর্থিক সক্ষমতা অনুযায়ী ক্রেতাদের আনাগোনা দেখা গেল ফুটপাতের দোকান ও বিপণী বিতানে। বিশেষ করে সাধ্যের মধ্যে দাম থাকায় কেনা বেচা বেশি ভ্রাম্যমাণ দোকানগুলোতে। সবাই একটু আশা করে যে নিউ মার্কেটে আসলে বা এখানে আসলে একটু রিজনেবল দামে পাবে। আমাদের মতো মধ্যবিত্ত যারা, তাদের জন্য আমার মনে হয় এই মার্কেটগুলাই আমরা মানে প্রিপেয়ার করি আর কি। শীত পড়ছে, আজকে 2 দিন ধরে কাস্টমারও বেশি, বেচা কেনা বেশি। মানভেদে ১৫০ থেকে শুরু করে ৫০০ টাকায় মিলছে জ্যাকেট, হুডি, সোয়েটার সহ শীত নিবারণের নানা অনুষঙ্গ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য খবর। রাজনৈতিক দলগুলো বর্তমানে পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছে। সবাইকে সহনশীল থেকে
রাজনীতি চর্চা করতে হবে। সকালে দিনাজপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটাধিকার হরণ সহ 16 বছরে আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক ব্যবস্থা অচল করে দিয়েছে বলেও এ সময় অভিযোগ করেছেন তিনি। কুয়াশা ভেজা শীতের সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে জড়ো হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন কলেজটির প্রাক্তন শিক্ষক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন ঘিরে এই অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অচল করে দিয়েছে। সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং সেটা একটা টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে এই প্রায় 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। দেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, এতে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে পর পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর সরকারি কলেজে 1972 থেকে 1978 সাল পর্যন্ত অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, দিনাজপুর। অতীতে যারাই ক্ষমতা এসেছে তারাই দুর্নীতি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে নাটোরে দলের কর্মী সভায় তিনি আরও বলেছেন, ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই। দেশের পট পরিবর্তনে প্রকাশ্য রাজনীতি করার সুযোগে প্রতিটি জনপদ সফর করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এবার উত্তরের জেলা নাটোরে হাজির জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে শহরের NS কলেজ মাঠে কর্মী সভায় অংশ নিয়ে তিনি বলেন, ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। পরে বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে পেশাজীবীদের নিয়ে সুধী সমাবেশে জামায়াতের আমির বলেন, 15 বছরে 2 কোটি ভুয়া ভোটার তৈরি করেছে হাসিনা সরকার। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, এখানে প্রায় 10.5 কোটি বা 11 কোটির মতো ভোটার আছে। অবশ্য এর ভিতরে আওয়ামী লীগ 2 কোটি মানুষকে ফলস ভোটার বানিয়েছে। এদিকে শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরা থানার কর্মী সম্মেলনে জামায়াত নেতারা বলেন, 71-এর চেতনা বিক্রি করে আওয়ামী লীগ দেশের মানুষকে শোষণ নির্যাতন করেছে, আর চাঁদাবাজ যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে, তার কয়েক গুণ ভূমিকা রেখে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী ভূমিকা রাখবে। 71-এর তকমা লাগিয়েই আমাদেরকে 54 বছর ধরে শোষণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। জরুরি সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আগামী 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এই দাবি জানিয়েছেন ওই দলটির নেতারা। তারা বলেছেন, অরাজনৈতিক শক্তি যেন ক্ষমতা দীর্ঘায়িত করতে না পারে, এজন্য দরকার দ্রুত নির্বাচন। জুলাই গণ অভ্যুত্থানের পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান তারা। আগামী 20 থেকে 27 জানুয়ারি দেশব্যাপী গণতন্ত্রের অভিযাত্রা শীর্ষক কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয় ওই সমাবেশ থেকে। পরে শাহবাগ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লাল পতাকা মিছিল করেন সিপিবির নেতাকর্মীরা। আমরা লক্ষ্য করছি এখনো বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে 2001 সালে
শাসন যাতে কোনোভাবে এই বাংলার মাটিতে আর স্থান করতে না পারে সেইটা নিশ্চয়তা বিধান করা। আশা করব আমাদের সাথেও কথা বলেন, আন্দোলনকারী শক্তির সাথে কথা বলেন, কথা বলে যতটুকু ঐক্যমত্য করা যায় কাজ শুরু করেন। আর এক মুহূর্ত দেরি না করে 15ই জানুয়ারির মধ্যে নির্বাচনের 16 তারিখ ঘোষণা করেন। নিহতদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা সময় ক্ষেপণ না করে সরকারকে দ্রুত নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরিতে সব অংশীজন নিয়ে কাজ চলছে। রোডম্যাপ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়া 72 ঘন্টার আলটিমেটামের পর একথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এদিকে ডাকসু নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যুক্তির সময়ের মধ্যে রোডম্যাপ তৈরিতে একমত ছাত্রদল, আর দ্রুত নির্বাচন চেয়েছে ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় বৃহস্পতিবার ডাকসু নির্বাচনের দাবি ওঠায় ছাত্রদলের বিরুদ্ধে হট্টগোলের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল শেষে 72 ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরির আলটিমেটাম দেওয়া হয়। 72 ঘন্টার আলটিমেটাম কিন্তু আমরা প্রশাসনের সামনে বেঁধে দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, বর্তমান পরিস্থিতিতে হলগুলোতে ছাত্র প্রতিনিধি দরকার। শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত ডাকসু নির্বাচনের দাবি তাদের। ছাত্রদল ডাকসু ইলেকশন চাচ্ছে, তারা সংস্কার চাচ্ছে, এবং আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা যে সংস্কার চান আমরা সেই সংস্কারের বিপক্ষে না, বরং আমরা বিশ্ববিদ্যালয়কে বলছি যে এই সংস্কারটা আপনি কতদিনের মধ্যে করবেন, রোডম্যাপটা প্রকাশ করেন, কতদিনের মধ্যে আপনি ইলেকশনটা দিবেন, সেই ইলেকশনটা দেন। ছাত্র শিবিরও বলছে, কোনো ছাত্র সংগঠনের দাবিতে নির্বাচন পেছানো উচিত নয়, দ্রুত দিতে হবে রোডম্যাপ। যারা পিছাইতে যাচ্ছে এটা বা পরবর্তীতে ডাকসু পিছিয়ে গেলে এটা ডাকসুর যে জৌলুস, ডাকসুর যে আবেদন, সে আবেদনটা হারাবে। তবে ছাত্রদলের দাবি, ডাকসু নির্বাচনের বিরোধিতা করে হট্টগোল করা হয়নি। সিন্ডিকেট থেকে ফেসিবাদের দোষরদের সরানোর দাবি তোলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসু নিয়ে যে সংস্কার ভাবনা কিংবা সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে, আমরা সেগুলোকে সাদরে আমন্ত্রণ জানাবো এবং তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমরা কাজটা এগিয়ে নিয়ে যাব। সেখানে ডাকসু পেছানোর কিংবা ডাকসু দেরিতে হওয়ার মানে কোনো আকাঙ্ক্ষা আসলে আমাদের নেই। রোডম্যাপ তৈরির 72 ঘন্টার আলটিমেটামের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক তারা, রোডম্যাপ তৈরিতে শুরু হয়েছে কাজ। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। দ্রুত ডাকসু নির্বাচনের পক্ষে সাধারণ শিক্ষার্থীরাও। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সব মন্ত্রণালয় সংশ্লিষ্ট দক্ষ ক্যাডারদের নিয়ে পরিচালনার আহ্বান জানিয়েছে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। উপসচিব পদে কোটা পদ্ধতির পরিবর্তে পরীক্ষা নিয়ে মেধাবীদের নিয়োগ দেওয়ার দাবিও তাদের। রাজধানীতে পরিষদের সবাই উঠে আসে ক্যাডারগুলোর মধ্যে বিভিন্ন বৈষম্যের কথাও। জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজন করা হয় করণীয় শীর্ষক আলোচনা সভা। প্রশাসন ছাড়া বাকি 25 ক্যাডারদের সংগঠন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এ আয়োজনে অংশ নেন 5 শতাধিক আমলা। সভায় প্রতিটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দক্ষ ও বিশেষজ্ঞ কর্মকর্তাদের দ্বারা পরিচালনার দাবি জানান বক্তারা। এ সময় জনপ্রশাসনের ক্যাডারগুলোর মধ্যকার বিভিন্ন বৈষম্যের কথাও তুলে ধরেন তারা। দেশের সেবা করতে চাই, জনগণের সেবা করতে চাই, কিন্তু আমরা এই ক্যাডারে বৈষম্য দেখতে চাই না। সচিব পদ ছিলেন, সেখান থেকে সিনিয়র সচিব আরেকটা ধাপ বাড়িয়ে নিল। এই আরেকটা ধাপ বাড়ানো মানে বাকি যারা আছে তাদের সাথে বৈষম্যের একটা ধাপ তৈরি করলেন। সরকারের পদে কারা যাবে? প্রত্যেকটা ক্যাডারে যাওয়ার অধিকার আছে, কিন্তু তারা এই পদটাকে তাদের নিজেদের পদ করে নিয়েছে। এই জায়গাটাই আমাদের ভাঙতে হবে। সবার আগে প্রশাসনে সংস্কারের আহ্বান জানান আমলারা। এ দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে তারা কোনো আন্দোলনে যাবেন না বলেও উল্লেখ করেন। বিভিন্ন প্রকল্পের নামে বিদেশে প্রতিনিধি দল পাঠানোর সমালোচনা করে ব্যাচ ভিত্তিক পদোন্নতি এবং সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নিতে বলেন তারা। রাষ্ট্রীয় সরকারে যদি টাকাগুলো আমাকে সঠিকভাবে খরচ করতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রতিটা ক্ষেত্রেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। খতিয়ে দেখতে দেখতে, তলিয়ে দেখতে দেখতে 12 মাসের 9 মাস শেষ হয়ে যায়। শেষে এসে বাজেট শেষ করার জন্য কিছু কাজ নেওয়া হয়,
জনগণের কি হচ্ছে? জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে উপসচিব পদে কোটা রাখা এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার সিভিল সার্ভিস থেকে আলাদা করার প্রতিবাদ জানিয়ে পরীক্ষার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেন বক্তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে, কমেছে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন মৌসুমি সবজির দাম, আর এতে স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা। তবে নতুন বছরের শুরুতেই কিছুটা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম, চড়া চাল ও মাছের বাজার। নতুন করে বেড়েছে খোলা সয়াবিন তেলের দামও। বাজারে শীতকালীন সবজির এমন ভরপুর অবস্থায় বলে দেয় সরবরাহ পরিস্থিতি, দামও কমতির দিকে। সবজির দামটা একটু কমছে, এক মাসের ব্যবধানে অর্ধেক দাম নেমে গেছে সবজির দাম। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় এক একটি ফুলকপি ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে 20 থেকে 25 টাকায়। এছাড়া কেজি প্রতি সিম 40 টাকা, মূলা 20 থেকে 25 টাকা, টমেটো 50 থেকে 60 আর আলু পাওয়া যাচ্ছে 40 টাকায়। কমেছে কাঁচা মরিচের দামও, যদিও 2 দিনের ব্যবধানে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম। এগুলো কমন সবজি, সেগুলো একটু দাম কম, কিন্তু একটু রেয়ার যেগুলো সেগুলোর দাম বেশি। সবজি বিক্রেতারাও বলছেন চাহিদা মতো সরবরাহ পাওয়ায় দাম কমিয়ে বিক্রি করতে পারছেন তারা। বাজারে সবজি আমদানি বেশি, মানে দামও কম। সিম 20 থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত, বেগুন আপনার 30 থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত। তবে মাছ ও মুরগির বাজারে গিয়ে কিছুটা অস্বস্তিতে পড়ছেন ভোক্তা, বেড়েছে চালের দামও। গত সপ্তাহে যে রুই বেশি 300 টাকা কেজি, এই সপ্তাহে 320-30। 15-20 দিন ধরে চালের দাম শুধু বাড়তে আছে। আজকে ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 200 থেকে 210 টাকা, পাকিস্তানি সোনালী বিক্রি করছি 340 থেকে 350 টাকা। এদিকে সপ্তাহ ব্যবধানে খোলা সয়াবিন তেল লিটারে বেড়েছে 3 থেকে 4 টাকা। মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দুষছেন খুচরা বিক্রেতারা। অধিক পরিমাণ চাহিদা হওয়ার কারণে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা তার সিন্ডিকেটের মাধ্যমে তেলটা সরবরাহ কম দিয়ে মানে বাজার একটু ঘাটতি সৃষ্টি করে দিয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভ্যাট হার বাড়ানোর সিদ্ধান্তে মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বাড়াবে আরেক দফা। এই ব্যয় বা মূল্যস্ফীতি কমাতে নেওয়া মুদ্রানীতির বাস্তবায়ন সফল হচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, নজর দিতে হবে বাজার ব্যবস্থাপনায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ। দুর্নীতিকে নীতি বানানো বিগত সরকারের পতন হলেও জীবনযাত্রার ব্যয় একটুও কমেনি। জিনিসপত্রের দামের উত্তাপে পুড়ছে ক্রেতাদের হাত। এরই মাঝে উদ্যোগ ভ্যাটের হার বাড়ানো। নতুন গভর্নর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইছেন। উদ্দেশ্য টাকার সরবরাহ কমিয়ে সংকোচনমুখী মুদ্রানীতি বাস্তবায়ন। তবে সফলতা না আসার কারণ জানালেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। সরকার মুদ্রানীতি যেরকমভাবে কার্যকরভাবে আরোপ করছে, সেটার সামগ্রিক সুফল বাজারের থেকে সে নিতে পারছে না। বাজারের সরবরাহ ব্যবস্থা, আমদানি, এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে টিসিবির মাধ্যমে পণ্য বিতরণের ব্যবস্থা করা হয়েছে তাকে আরও সম্প্রসারিত করা, এবং একইভাবে যে ভাতাগুলো গরিব মানুষ পেত সেগুলো অনেক ক্ষেত্রেই সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে না। অর্থনীতির শ্বেতপত্র বলছে এসব কর্মসূচির সুবিধাভোগীর প্রায় অর্ধেকই ভুয়া। এর তালিকা সংস্কারের পরামর্শ এসেছে। অন্যদিকে ব্যাংকের তারল্য সংকট নিরসনে ছাপানো 22,500 কোটি টাকা মূল্যস্ফীতিকে উস্কে দিবে কিনা প্রশ্ন ছিল দেবপ্রিয়র কাছে। যেহেতু সরকার চায় না যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাক, তাহলে সেই সরকারের পক্ষ থেকে বাধ্য হয়ে দ্বিতীয় সঠিক পদক্ষেপ হিসেবে টাকা ছাপিয়ে উনি এটা দিয়েছে। বিষয়টা হলো, যাদের দিয়েছে তারা যদি এইগুলি বিনিয়োগের ভিতরে, উৎপাদনের ভিতরে দিতে পারে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, তাহলে গভর্নর মহোদয়ের যে প্রত্যাশা সেটা সফল হবে। এই অর্থনীতিবিদ আরো বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্য মজুদ পরিস্থিতির দিকেও নজর দিতে হবে। 22 ডিসেম্বর পর্যন্ত সরকারি গুদামে 11,78,000 টনের বেশি ধান, চাল ও গম মজুদ আছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শীতের তীব্রতা উপেক্ষা করে সাপ্তাহিক ছুটির দিনে জমে ওঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা আকর্ষণে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো দিচ্ছে নানা ছাড়। তবে কেনার চেয়ে প্রথম দিকে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখাকেই প্রাধান্য দিচ্ছেন দর্শনার্থীরা। কুয়াশা আর হিমেল হাওয়ার মধ্যেই শুক্রবার সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতে শুরু করেন দর্শনার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তাদের সমাগমও।
মেলার শুরুর দিক হওয়ায় কেনার চেয়ে ঘুরে ঘুরে পণ্য দেখতেই বেশি আগ্রহ দর্শনার্থীদের। ভিড় বেশি ছিল শীতের পোশাক, জুয়েলারি ও গৃহস্থালী সামগ্রীর স্টলগুলোতে। আমাদের দেশীয় পণ্যগুলো একটু পরিচিতি লাভ করুক। আমি মেলা থেকে দূরবীন কিনেছি। এই পরিমাণ কাস্টমার আশা করছি ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার উপলক্ষে সেই পরিমাণ কাস্টমার আমাদের এখানে নেই। মেলার পজিশনটা আজকে থেকে বোঝা যাবে যে বেচা বিক্রি কোন পর্যায়ে। দেশি বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ছাড়ে পণ্যের পসরা সাজিয়েছে স্টলগুলো। প্রতি বছরের ন্যায় এবার 20% ডিসকাউন্ট দিচ্ছি আমরা ননস্টিকে। বেশ কিছু আমরা শেয়ার এখান থেকে সেল করব ইনশাআল্লাহ। এবারের মেলায় স্থান পেয়েছে জুলাই চত্বর, তারুণ্যের প্যাভিলিয়ন। এছাড়া অন্য আকর্ষণীয় জায়গাগুলো ঘুরে দেখতে ব্যস্ত সব বয়সী দর্শনার্থীরা। ফুল ফ্যামিলি এসেছি, মামি শাশুড়ি, তারপর হচ্ছে 2 জা, বাচ্চা কাচ্চা, হাজবেন্ড, সবাই মিলে আসলাম। খেলনা কিনবো, গাড়ি কিনবো, বেলুন কিনবো, অনেক কিছু কিনবো। দেশি বিদেশি 362টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিয়েছে এবারের মেলায়। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন বছরের প্রথম ছুটির দিনে জনসমুদ্র কক্সবাজার সৈকত। শীত উপেক্ষা করেই সমুদ্র স্নানে মেতেছেন পর্যটকরা। সাগরে গা ভেজানোর পাশাপাশি বিভিন্ন রাইড উপভোগ করছেন তারা। নিরাপত্তার স্বার্থে নির্দেশনা মেনে চলার পরামর্শ দিচ্ছে লাইফগার্ড সংস্থা ও ট্যুরিস্ট পুলিশ। কুয়াশা আর খনখনে শীতের মাঝেও থেমে নেই সমুদ্র স্নান। দেশের নানা প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা বালিয়াড়ি পেরিয়ে নেমে পড়েছেন নোনা জলে। পর্যটকদের বিনোদনের সৈকতে থেমে নেই অন্যান্য স্বাভাবিক কার্যক্রম। ঘোড়ায় চড়ে কিংবা বিচ বাইকে করে সমুদ্র দর্শন করছেন কেউ কেউ। বাদ নেই প্রিয়জনের সঙ্গে ছবি তোলাও। সমুদ্র তীরে স্বজনদের সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন কাটাতে পারায় খুশি দর্শনার্থীরা। উপরে উঠলে শীতটা বেশি লাগে, পানিতে নামলে শীতটা লাগে না, এটাই এনজয় মজা করতেছি পানিতে। বেশি ঠান্ডা নাই সমুদ্রের পাড়ে, এখন ভালোই লাগতেছে। মনে হচ্ছে যে নামবো না, কিন্তু সবার দেখা দেখে মনে হচ্ছে যে না একটু নেমে আসি, বেড়া আসি। এক্সামটা শেষ হয়েছে তখন আমরা এখন ঘুরতে এসেছি, বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, অনেক এনজয়েবল করেছি। তবে কুয়াশা থাকায় সমুদ্র স্নানের ক্ষেত্রে পর্যটকদের নির্দেশনা মেনে চলার পরামর্শ লাইফগার্ড সংস্থার। পর্যটকদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনি সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফগার্ডের উপস্থিতি আছে কিনা সেটা জেনে সমুদ্রে নামবেন। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন গত 15 দিনে কক্সবাজার ভ্রমণ করেছে 15 থেকে 20 লাখ মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন রাতের সময়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সাকিব আল হাসানকে পেতে আরও এক দফা চেষ্টা করবে বিসিবি। দেশের বাইরে খেলা হওয়ায় বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দেখছেন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এদিকে শান্ত অধিনায়কত্ব ছেড়ে দিলেও ওয়ানডে টেস্টে আপাতত তাকে রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে উইন্ডিজ সিরিজের সাফল্যের পর টি-20-র জন্য লিটন দাসকে এগিয়ে রাখছেন প্রেসিডেন্ট। সাকিবের ব্যাপারটা আমি বলেছি, আসলে এটা মন্ত্রণালয়ের নির্দেশনাতে আমি বলেছিলাম। মন্ত্রণালয় যখন বলেছে, কিন্তু আমার আগে কিন্তু অ্যানাউন্স করেছিল আমাদের যে স্পোর্টস অ্যাডভাইজার আছেন, সে বলছেন সাকিব খেলবে, দেখবে, গভর্নমেন্ট তার যে ব্যাপারটা সমস্যাটা দেখবে। সবই দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিডেটেড কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টরের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার। আর লিটনের বেস্ট পার্টটা ছিল এই ট্যুরে ফর্মে ফিরে না আসলেও অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। সো আমি আশা করি ও ফর্মে ফিরবে খুব শীঘ্রই। তারপর আমরা যখন টি-20 ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা হবে তখন সে নিশ্চয়ই এগিয়ে থাকবে অ্যাজ এ ক্যাপ্টেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কনকনে শীতে বিপর্যস্ত জনপদ, 13 জেলায় শৈত্যপ্রবাহ, বিপাকে খেটে খাওয়া মানুষ। পঞ্চগড়ে তাপমাত্রা নামলো 8-এর ঘরে। ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের ভিড় হাসপাতালে। শীতে যে কাজ কাম করতে সমস্যা হইতেছে, খুব ঠান্ডা, কাঁপন, বুড়ে মানুষ। বিরোধী লিপ্ত রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চায় দরকার সহনশীলতা, বললেন মির্জা ফখরুল। ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই, মন্তব্য জামায়াত আমিরের। এবং উপসচিব পদে প্রশাসন ক্যাডারের কোটা থাকায় ক্ষোভ, বৈষম্য নিরসনের দাবি বাকি 25 ক্যাডারের কর্মকর্তাদের। পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে পদোন্নতি দাবি। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।